কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে কালি না দেওয়ার অভিযোগ। জানাবো জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো। জানিয়ে দিব বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত। এদিকে ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি। এবং সর্বশেষ জানাবো আমার যাত্রা এখানে শেষ নয়, ইস্তেহারে যা ছিল তা আদায় করব বলছেন আবিদুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেন্দ্রে ভোট দেওয়ার পর আঙুলে কালি না দেওয়ার অভিযোগ। ডাকসু ও হল সংসদ নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে মার্কার দিয়ে দাগ না দেওয়া অভিযোগ। এই কেন্দ্রে এসে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আলামিন প্রথম আলোকে বলেন, আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলের উপর মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না, শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দিয়েছে। এই বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারো কাছে মার্কার সরবরাহ করা হয়নি। দেখা গেছে ডাকসুর মতো এখানে হাতের আঙুল দাগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানা গেছে সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি করা হচ্ছে। তবে 21 নম্বর ছাত্র হলে সাবেক শেখ রাসেল হল হাতে মার্কার দাগ দিয়ে ভোট গ্রহণ হচ্ছে। এই কেন্দ্রে মোট ভোটার 735 জন। বেলা 10টা 45 মিনিট পর্যন্ত ভোট পড়েছে 92টি। এই কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা মোসাব্বির হোসেন বলেন, কেন্দ্রে মার্কার ব্যবহার কেন্দ্রীয় নির্দেশনা নেই, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মার্কার ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম বলেন, সব হলেই ভোটারদের ভোট দেওয়া শেষে আঙুলে কালি দেওয়ার নির্দেশ রয়েছে। প্রতিটি কেন্দ্রে অমোচনীয় কালি দেওয়ার জন্য 2টি করে কলম দেওয়া হয়েছে। সব হলেই দেওয়ার কথা, ওই হলে কেন দেওয়া হচ্ছে না তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান। জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবে না দলগুলো। জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বলা হয়েছে স্বাক্ষরকারী দলগুলো এই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। তারা সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে। এই সনদ সংবিধানে যুক্ত করা হবে। এগুলো সহ সনদ বাস্তবায়নে মোট 7টি বিষয়ে অঙ্গীকার করবে দলগুলো। অবশ্য সদন বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই নিয়ে আজ বৃহস্পতিবার 30টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাস্তবায়নের পদ্ধতি সনদের অংশ হবে না, বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। তবে আজকের আলোচনা থেকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে একটি ঐক্যমত্য হবে বলে আশা করছে কমিশন। ঐক্যমত্য না হলে বাস্তবায়নের উপায় নিয়ে নিজেরা একটি সুপারিশ দেবে কমিশন। দলগুলোর সঙ্গে আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশনের সুপারিশ এই 2টি দলিল রাজনৈতিক দল ও সরকারের কাছে পাঠানো হবে। পরে দলগুলো সই করার মধ্য দিয়ে সনদ চূড়ান্ত রূপ পাবে। 6টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্বের আলোচনায় 84টি বিষয়ে ঐক্যমত্য সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদের প্রতিটি ভাগ থাকবে। প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে সনদ বাস্তবায়নে 7 দফা অঙ্গীকারনামা। গত 29 জুলাই রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের প্রাথমিক খসড়া দিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে প্রাথমিক খসড়া সংশোধন করে গত 16 আগস্ট সমন্বিত খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়। বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রীকে পি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি বলছে, সম্প্রতি বছরগুলোতে সিংহ আন্দোলনে সরকারের পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। প্রধানমন্ত্রী KP শর্মা ওলি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশ জুড়ে কারফিউ জারি রয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে এবং কয়েকজন রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। কাঠমান্ডুর এই দৃশ্য অনেকের কাছে গত বছর বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা এবং 2022 সালে শ্রীলঙ্কার অভ্যুত্থানের সময়কার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে। ভারত ও চীন উভয়ই নেপাল
নেপাল প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা দিয়ে দুই দেশের উপরই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। ওলির উত্তরসূরি কি ধরনের সরকার গঠন করবে তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে ভারত এখন খুবই সতর্ক থাকবে। তারা নেপালে বাংলাদেশের মতো পরিস্থিতি চায় না। 2019 সালে ভারতের নতুন মানচিত্রে বিতর্কিত সীমান্ত অঞ্চল নিজেদের অন্তর্ভুক্ত করায় নেপাল ক্ষুব্ধ হয়েছিল। পরে নেপালও পাল্টা মানচিত্র প্রকাশ করে। সম্প্রতি ভারত ও চীন ওই দুই বিতর্ক সীমান্ত দিয়ে বাণিজ্য পুনরায় শুরুতে সম্মত হয়েছে, যা নিয়ে ওলি চীনা নেতৃত্বের কাছে আপত্তি জানিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ভারতের উচিত নতুন নেপালি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং রাজনৈতিক ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তরুণ প্রজন্মকে পাশে টানা। এর জন্য শিক্ষাবৃত্তি ও কর্মসংস্থার সুযোগ বাড়ানো প্রয়োজন। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা দীর্ঘদিন অকার্যকর থাকায় ভারতের জন্য প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতা মোকাবেলা করা আরো কঠিন হয়ে পড়েছে, কারণ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে, বাংলাদেশের সঙ্গে দিল্লি টানাপোড়েনে চলছে এবং মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত। ভারতীয় বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অশোক মেহতা মন্তব্য করেন, ভারত তার বৃহৎ শক্তি হওয়ার স্বপ্নে মগ্ন, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে আগে নিজেদের প্রতি বেশি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণ দীর্ঘ প্রস্তুতি। ভিপি ও জিএস পদে কোন দুজন প্রার্থী হচ্ছেন সেটি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে কোনো ছাত্র সংগঠনই ঠিক করতে পারেনি। এই ক্ষেত্রে ব্যতিক্রম ইসলামী ছাত্র শিবির। ভোটের 6 মাস আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়ে যায় ডাকসু নির্বাচন হলে শিবিরের প্যানেল থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম ও জিএস পদে এসএম ফরহাদ নির্বাচন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা ছিল শিবিরের। নির্বাচনের প্যানেল তৈরি ও প্রচারের ক্ষেত্রে সেই পরিকল্পনা ছাপ দেখা গেছে। ইসলামপন্থী ছাত্র সংগঠন হলেও শিবির তাদের প্যানেল অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। নিজেদের প্যানেলে 4 জন ছাত্রী ও চাকমা সম্প্রদায়ের একজন শিক্ষার্থীকে রেখেছে। তারা শিবিরের প্যানেলের বিভিন্ন সংবাদ সম্মেলনে হিজাব পরা এবং হিজাব না পরা দুই ধরনের প্রার্থী দেখা যেত। এর পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে অস্বস্তি তৈরি হয় এমন অনেক কাজ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করে গেছেন সংগঠনটির নেতারা। শিবিরের সাংগঠনিক কাঠামো নির্বাচনের অন্যদের চেয়ে তাদের এগিয়ে রেখেছিল। সাদিক কায়েমকে জুলাই গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক হিসেবে উপস্থাপনের চেষ্টা নানাভাবে করে গেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সর্বশেষ গত 24 জুলাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় জুলাইয়ের 36 দিন শীর্ষক তথ্যচিত্রে জুলাই অভ্যুত্থানের ছাত্র সংগঠন হিসেবে সাদিককে আলাদাভাবে উপস্থাপন করা হয়। আমার যাত্রা এখানেই শেষ নয়, ইস্তেহারে যা ছিল তা আদায় করবে বলছেন আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে নিজেই ইস্তেহার যা ছিল তা পূরণ করার চেষ্টা করবেন। তারা যাত্রা এখানেই শেষ হয়নি। নিজের সীমাবদ্ধতার পাশাপাশি ছাত্র রাজনীতির নতুন শুরু তাদের হাতেই হবে। আজ বুধবার বেলা 3:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই কথাগুলো বলেন। গতকাল মঙ্গলবার ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী সাদিক কায়েমের কাছে হেরেছেন আবিদুল ইসলাম। নির্বাচনের রাতে এক ফেসবুক পোস্টে ফলাফলকে কারচুপি এবং নির্বাচনকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যানের কথা বলেন। আজ দুপুরের পর আবিদুল ইসলাম এক পোস্টে লিখেছেন, ক্ষুদ্র জীবনে আমি এত দূর আসবো কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদুর মহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই। আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলেই কোনো দিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন সংগ্রামে এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাদেরকে এত দূরে নিয়ে আসলো। ইটস ওকে। এই নির্বাচনে আমার দিনটা শুরু হয় মিডিয়ার অপপ্রচার দিয়ে। দুপুর থেকে আমি ভোটে বিভিন্ন জায়গায় একের পর এক সমস্যা খুঁজে পেয়েছি। সারাটা দিন সেসব নিয়ে কথা বলেছি। এই সমস্ত অভিযোগের একটা সুষ্ঠু অনুসন্ধান ও যথোপযুক্ত সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে বলে এখনো আশা রাখি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা উল্লেখ করে আবিদ বলেছেন, কথা দিচ্ছি আমার নির্বাচনী ইস্তেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে। আমরা অতন্ত্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দিব। নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো ইনশাআল্লাহ। এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসু দেখতে পাবেন। আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।